আমরা আজকে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টায় আবার ফিরে আসছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে জারণ ও বিজারণের ধারণা। আমরা যেমন ক্লাস 7-এ বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে পড়েছিলাম, সেখানে প্রত্যক্ষ সংযোগ বা বিনিময় বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, এরকম নানা রকমের বিক্রিয়া পড়েছিলাম। জারণ ও বিজারণও হচ্ছে কিন্তু এই ধরনের এক প্রকার রাসায়নিক বিক্রিয়া। এবার এটা কাকে বলে আমাকে প্রথমে জানতে হবে। এবার আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা থেকে আমরা অনেক রকম জ্বালানিকে পোড়াতে দেখি। কাঠ বা কয়লা এগুলোতে যদি খোলা বাতাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, তাহলে যেটা হয় যে তাপ আর আলো উৎপন্ন হয়। শুধু কাঠ এবং কয়লা বলেই নয়, যে কেরোসিন বা যে কোনো রান্নার গ্যাস, অন্য যে কোনো পদার্থ যেটাকে আমরা জ্বালানি বলি, সেইগুলোকে যদি একইভাবে খোলা বাতাসে পোড়ানো হয়, তাহলে তাপ ও আলো দেবে, উৎপন্ন হবে। তাহলে এইগুলোকেই আমরা বলবো বিজ্ঞানের ভাষায় দহন ঘটেছে। এই ঘটনাটাকে বলা হবে দহন। এবার এই যে দহনের ফলে কি হয়, এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে মূলত এই পদার্থগুলোর মধ্যে মূল উপাদান থাকে দুটো, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন। এবার বাতাসের অক্সিজেন এই কার্বন আর হাইড্রোজেনের সঙ্গে কি হয়, এটা যুক্ত হয়ে যায় এবং তৈরি করে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প, যথাক্রমে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে। এর উপাদান যখন এই জ্বালানি মধ্যস্থ কার্বনের সঙ্গে বাতাসের অক্সিজেন বিক্রিয়া করছে দহনের সময়, তখন কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ অক্সিজেনের সংযোজন ঘটছে এখানে কার্বনের সঙ্গে। একইভাবে জ্বালানি মধ্যস্থ যে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের সঙ্গেও কিন্তু এই বাতাসের যে অক্সিজেন তার বিক্রিয়া হচ্ছে এবং সেটা তৈরি করছে জলীয় বাষ্প। ঠিক আছে, আমরা এই ঘটনাটা আমরা ঘটতে দেখি। এবার এরকমভাবেই আমরা যদি একটা দহন চামচ বলতে আমরা এরকম একটা টিনের কৌটোর একটা ঢাকনি, সেটাকে একটা মোটা কিছুটা লম্বা তার পেঁচিয়ে এরকম একটা আকৃতি দিলেই সেটা একটা দহন চামচ হয়ে গেল। তাহলে তার মধ্যে আমরা যদি খানিকটা কাঠ কয়লা নিয়ে তাতে যদি আগুন ধরিয়ে আমরা একদম গরম করতে থাকি, আগুন দিয়ে দিই ওইটাতে, তাহলে দেখা যাবে যে আমরা যদি একটা অক্সিজেনপূর্ণ গ্যাস জারের মধ্যে এবার ওই দহন চামচটাকে ওই অবস্থায় প্রবেশ করাই, তাহলে প্রচুর পরিমাণে ওইখানে যেটা হবে, ধোঁয়া উৎপন্ন হতে দেখব। মোদ্দা কথা হচ্ছে, আমার কাঠকয়লার মধ্যে থাকে কার্বন, সেটাকে আমি যখন আগুন জ্বালিয়ে আমি অক্সিজেনপূর্ণ গ্যাস জারের মধ্যে প্রবেশ করাচ্ছি, তখন এই বিক্রিয়াটা ঘটবে, মানে কার্বনের সঙ্গে এই অক্সিজেনের বিক্রিয়া হয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, সেটা এখানে উৎপন্ন হবে। আবার একইভাবে আমরা যদি দহন চামচের মধ্যে খানিকটা সালফার বা গন্ধকের গুঁড়ো নিয়ে সেটাকে যদি আমরা আগুন ধরিয়ে দিয়ে এবার সেইটাকে আমরা যদি এই অক্সিজেনপূর্ণ গ্যাসের মধ্যে প্রবেশ করাই, তাহলেও কিন্তু দেখা যাবে যে একটা পোড়া বারুদের মতো গন্ধ বিশিষ্ট সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে সেখানেও কিন্তু সালফারের সঙ্গে বাতাসের মানে ওই গ্যাস জারের মধ্যে যে অক্সিজেন থাকবে সেটার বিক্রিয়া হয়ে তৈরি করে ফেলবে সালফার ডাই অক্সাইড। খোলা বাতাসেও সালফার পোড়ালে এইভাবে অক্সিজেনের উপস্থিতিতে, বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। একইভাবে আমরা যদি ম্যাগনেসিয়াম ধাতুর ফিতে, সেটাকে যদি এরকম অক্সিজেনের উপস্থিতিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হবে, মানে রাসায়নিক বিক্রিয়া করবে এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো উৎপন্ন করবে। এইভাবে বিক্রিয়াটা হবে। অনেক সময় শোনা যায় কোনো অরণ্যে দাবানলের ঘটনার কথা। দাবানল বলতে অনেক সময় বনের শুকনো গাছে গাছে ঘষা লেগে দাবানল সৃষ্টি হয়, তখন গাছের দেহে যে উপাদান থাকে সেখান থেকেও গাছের দেহেও কার্বন, হাইড্রোজেন এই উপাদানগুলো কিন্তু থাকে। তাহলে সেইগুলো কিন্তু বাতাসের অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস উৎপন্ন হয়ে পরিবেশে ছড়িয়ে পড়ে। কয়লা বা কাঠ পোড়ানোর সময়তে কার্বন ডাই অক্সাইডও উৎপন্ন হতে পারে, আবার অনেক সময় অক্সিজেনের পরিমাণ যদি কম থাকে কার্বন মনোক্সাইডও উৎপন্ন হতে পারে। এবার এই যে বিক্রিয়াগুলো যে ঘটছে আমরা দেখছি, তাহলে এখানে কোনো যৌগের সঙ্গে বা বিভিন্ন যৌগের মিশ্রণের সঙ্গে বা কোনো মৌলের সঙ্গে সেখানে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে। এই বিক্রিয়াগুলোকেই আমরা বলবো জারণ। তাহলে আমরা সোজা কথায় বলতে পারি যে কোনো মৌলের সঙ্গে যখন আমরা অক্সিজেন যুক্ত হচ্ছে সেই বিক্রিয়াকে আমরা বলছি জারণ। তাহলে আমি জারণের একটা ডেফিনিশন আমরা পেলাম যে কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় যে বিক্রিয়ায়, তা সেটাই হচ্ছে
জারণ, আমরা এটা বলতে পারি যে কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে হয় যে বিক্রিয়ায়, সেটাকে আমরা জারণ বলতে পারি। এবার জারণ, তাহলে দহনও এক প্রকারের জারণ। আমি এতক্ষণ ধরে যে এই জ্বালানির দহনের কথা বললাম, সেগুলো এক প্রকারের জারণ, কারণ সেই প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে জ্বালানির উপাদানগুলো। এই জারণ বিক্রিয়া প্রাকৃতিকও হতে পারে, আবার মনুষ্য সৃষ্ট হতে পারে। যেমন দাবানল একটা প্রাকৃতিক জারণ ক্রিয়ার উদাহরণ। আবার মনুষ্য সৃষ্ট মানে এই যে আমি কাঠকয়লার টুকরোকে পোড়াচ্ছি বা সালফারকে পোড়াচ্ছি, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, এটা মানুষের দ্বারা কৃতকর্মের ফল, মানে এটা মানুষের সৃষ্ট। আবার লোহায় মরচে ধরার বিক্রিয়া, সেখানেও কিন্তু এক জারণ ঘটে। আমরা জানি যে মরচে লোহায় তখনই পড়ে যখন সেটা বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শে আসে। তো সেখানেও কিন্তু লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের রাসায়নিক বিক্রিয়া হয়ে ফেরিক অক্সাইড উৎপন্ন হয়, শোধক ফেরিক অক্সাইড উৎপন্ন হয়। অতএব সেখানেও অক্সিজেনের সংযোজনই হচ্ছে প্রকারান্তরে, সেজন্য আমরা সেক্ষেত্রে মরচে ধরার বিক্রিয়াটাকেও জারণ বলতে পারি। আচ্ছা, এবার আমরা এতক্ষণ এতগুলো জারণ বিক্রিয়ার আমি উদাহরণ দিয়েছি, এগুলো প্রত্যেকটা আমাদের অক্সিজেনের সংযোজন দ্বারা জারণ হয়েছে। আরও কয়েকটা উদাহরণ আমরা নিতে পারি মৌলের সঙ্গে অক্সিজেনের সংযোজন। যে তামার সঙ্গে আমরা যদি বাতাসের অক্সিজেন এর উপস্থিতিতে এটাকে দহন করানো হয়, তাহলে কি হবে, কপারের সঙ্গে বাতাসের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া হয়ে তৈরি হয়ে যাবে কিউপ্রিক অক্সাইড, CuO। ঠিক আছে, এই জিনিসটা তৈরি হয়ে যাবে। এখানেও দেখা যাচ্ছে কপারের সঙ্গে বাতাসের মানে অক্সিজেনের সংযোজন হচ্ছে, তাহলে এই মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়া, এটাও তাহলে জারণ বিক্রিয়ার উদাহরণ। আবার যৌগের সঙ্গে হতে পারে অক্সিজেনের সংযোজন, সেটা কীরকম, আমরা কার্বন মনোক্সাইড মানে CO, এটা কিন্তু কোনো মৌল নয়, কার্বন ও অক্সিজেন দ্বারা তৈরি এক প্রকার যৌগ কার্বন মনোক্সাইড, এর সঙ্গে কি হচ্ছে, এর সঙ্গেও কিন্তু অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া হয়ে তৈরি হতে পারে কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে যে ঘটনাটা ঘটলো, এখানে কার্বন মনোক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে CO2 তৈরি হলো, অক্সিজেন পরমাণুর সংখ্যা কিন্তু বেড়ে গেল। তাহলে এইখানে কিন্তু আমরা বলবো এটা জারণ ক্রিয়ার একটা উদাহরণ। এটা ব্যালেন্স করতে হবে, এখানে 2 বসবে, এখানেও 2 বসবে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি অক্সিজেনের সংযোজন দ্বারা জারণ। আবার অনেক সময় কোনো বিক্রিয়াতে অক্সিজেনের পরিবর্তে ক্লোরিনও কোনো মৌলের সঙ্গে বা যৌগের সঙ্গে যুক্ত হতে পারে। যেমন এই ধরনের একটা যে বিক্রিয়া আমরা এখানে দেখাচ্ছি, যে আয়রনের সঙ্গে ক্লোরিন এর বিক্রিয়ায় কি হচ্ছে, এখানে কিন্তু আমার ফেরিক ক্লোরাইড উৎপন্ন হতে পারে। ঠিক আছে, এই বিক্রিয়াটায় আমরা ব্যালেন্স করব, এটা 2, এখানে 3। তাহলে এই যে আয়রনের সঙ্গে তাহলে ক্লোরিনের সংযোজন হয়ে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হলো। তাহলে এই যে জারণ বিক্রিয়া, আমি এতক্ষণ ধরে এতগুলো উদাহরণ দিলাম, প্রত্যেকটাতেই জারণ বিক্রিয়ার উদাহরণ। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে, মৌলের বা যৌগের সঙ্গে, আমি দেখলাম যে যৌগের সঙ্গেও কিন্তু অক্সিজেনের সংযোজন হতে পারে। তাহলে কোনো মৌলের বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে যে বিক্রিয়ায়, সেখানে আমরা বললাম জারণ হচ্ছে। এবার সবসময় যে অক্সিজেনের সংযোজন দ্বারাই জারণ হবে এমনটা নয়, আরও একটা হতে পারে যে 2 নম্বর কথা, আর একটাও হতে পারে যে কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারণ হলেও কিন্তু জারণ হতে পারে। মানে হাইড্রোজেন যদি কোনো যৌগ থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, সেই বিক্রিয়াকেও আমরা কিন্তু জারণ বলবো। হলো, তাহলে আমরা এখানে বললাম যে কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারণ হয় যে বিক্রিয়ায়, সেখানেও কিন্তু আমরা সেটাকে জারণ বলবো। যেমন আমি এখানে হাইড্রোজেনের অপসারণ দিয়ে বলতে পারি যে আমি কিছুটা ক্লোরিন জলের মধ্যে আমি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করছি, পচা ডিমের মতো গন্ধবিশিষ্ট হাইড্রোজেন সালফাইড গ্যাস, সেটা ক্লোরিন জলের মধ্যে দিয়ে চালনা করছে। তাহলে এদের দুজনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে এবং তৈরি হবে সালফারের একটা অধক্ষেপ উৎপন্ন হবে, মানে এটা থিতিয়ে পড়বে, আর তৈরি হবে কি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার এই যে বিক্রিয়াটা এখানে ঘটলো, এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন সালফাইড থেকে সালফার উৎপন্ন হলো, মানে এই যৌগটা থেকে কিন্তু এই হাইড্রোজেন বেরিয়ে গেছে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়ায়। তাহলে এই হাইড্রোজেনের অপসারণ দ্বারা আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটা হচ্ছে জারণ। কোনটা, হাইড্রোজেন সালফাইড থেকে সালফার উৎপাদন, এটা জারণ ক্রিয়ার একটা উদাহরণ আমরা বলতে পারি। এবং জারণ বা বিজারণ বোঝার জন্য এইভাবে বিক্রিয়ক পদার্থে, মানে যে পদার্থটা জারিত হয়েছে এবং জারিত হয়ে যেটা উৎপন্ন করেছে, এইভাবে তীর চিহ্ন দিয়ে
ওই উৎপন্ন পদার্থটার মাথার ওপর তীরচিহ্নটা এনে ফেলতে হয়, আর মাথার ওপর লিখতে হয় জারণ। তাহলে আমরা বুঝিয়ে দেবো যে এখানে বোঝাচ্ছে হাইড্রোজেন সালফাইড সালফারে জারিত হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে তাহলে যে তথ্যটা মূলত আমি বের করে আনতে পারলাম সেটা হচ্ছে যে কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে আমি বলবো সেখানে জারণ হচ্ছে, অথবা কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয় তাহলে সেই বিক্রিয়ায় আমরা বলবো বিজারণ হয়েছে। সেই বিক্রিয়াকেও আমরা বলবো জারণ হয়েছে। অর্থাৎ কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন সংযোজন হলেও জারণ, আবার কোনো যৌগ থেকে হাইড্রোজেনের অপসারণ হলেও কিন্তু জারণ। এবার তাহলে আমি জারণের আরেকবার একটু গুছিয়ে লিখে নিচ্ছি যে জারণ মানে আমি বুঝলাম তাহলে 1 নম্বর মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেনের সংযোজন, আর দ্বিতীয় কথা দেখলাম যে কোনো যৌগ থেকে হাইড্রোজেনের অপসারণ এই দুটো ক্ষেত্রে আমরা বলতে পারি যে জারণ হয়েছে। এবার আমি এর উল্টো ঘটনাটা যদি আমি এখন বলি সেটা হচ্ছে বিজারণ। বিজারণ হবে ঠিক এর উল্টোটা। বিজারণ মানে রিডাকশন, আর জারণ মানে হচ্ছে অক্সিডেশন। বিজারণ হচ্ছে কি অক্সিজেনের অপসারণ। জারণ যদি অক্সিজেনের সংযোজন হয় তাহলে বিজারণ হবে অক্সিজেনের অপসারণ, আর হবে কি জারণ যদি হাইড্রোজেনের অপসারণ হয় বিজারণ হবে হাইড্রোজেনের সংযোজন। অর্থাৎ আমরা এখানে বলবো যে কোনো মৌল বা যৌগের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে বলবো যে সেই বিক্রিয়ায় বিজারণ হয়েছে, আর যদি কোনো যৌগ থেকে অক্সিজেন বেরিয়ে যায়, অক্সিজেন অপসারিত হয়, তাহলে আমরা বলবো যে সেই বিক্রিয়াটিকে বিজারণ বিক্রিয়া বলবো। আচ্ছা, এরকম ধরনের উদাহরণ আমরা এখান থেকে দিতে পারি। যেমন আমি হাইড্রোজেনের সংযোজন দ্বারা কীরকম বিক্রিয়া দেখেছি, দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন এই দুটো গ্যাস, সেটা যে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 200 বায়ুমণ্ডলীয় চাপে লোহা চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 1:3 অনুপাতে 1 ভাগ আয়তনের নাইট্রোজেন এবং 3 ভাগ আয়তনের হাইড্রোজেন রাসায়নিক বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়া। তাহলে এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের সঙ্গে কিন্তু হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করেছে। এটা নাইট্রোজেন একা ছিল, এই যৌগটা তৈরি করার সময় দেখো নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। তাহলে এই বিক্রিয়াটা আমরা বলতে পারি এখানে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া বিজারিত হলো, এটা বিজারণ, কারণ এখানে হাইড্রোজেনের সংযোজন হয়েছে। আবার একইভাবে আমরা এখানে অক্সিজেনের অপসারণও আমরা বলতে পারি, সেটা অক্সিজেনের অপসারণ দ্বারা বিজারণ ক্রিয়ার উদাহরণ এভাবে দেওয়া যেতে পারে। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যখন আমি হাইড্রোজেন গ্যাস চালনা করব তখন যেটা হবে সেটা হচ্ছে যে কপার উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। তাহলে এই যে বিক্রিয়াটা সেখানে দেখা যাচ্ছে যে এই যে কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে কপার একা পড়ে রইল, তার মানে এইখানে অক্সিজেনের অপসারণ হয়েছে। ঠিক আছে, এই কিউপ্রিক অক্সাইড থেকে কপার যে তৈরি হয়েছে এই ঘটনাটাকে আমরা বলবো বিজারণ, কারণ এখানে অক্সিজেনের অপসারণ হয়েছে। তাহলে আমরা দুটো জিনিস আমরা জানলাম যে জারণ মানে হচ্ছে যে কোনো মৌল বা যৌগের সঙ্গে যদি অক্সিজেন সংযুক্ত হয় তবে সেই বিক্রিয়াকে আমরা জারণ বলছি, অথবা এটাও হতে পারে যে কোনো যৌগ থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয় কোনো বিক্রিয়ায় তাহলে সেই বিক্রিয়াকে আমরা জারণ বলছি। বিজারণের ক্ষেত্রে আমরা বললাম ঠিক এর উল্টো ঘটনা, মানে কোনো যৌগ থেকে যদি অক্সিজেন অপসারিত হয় তবে আমি সেই বিক্রিয়াকে বিজারণ বলবো, অথবা কোনো মৌল বা যৌগের সঙ্গে যদি হাইড্রোজেন সংযোজিত হয় কোনো বিক্রিয়ায় তাহলে সেই বিক্রিয়াকে আমরা বিজারণ বলবো। এবার আমরা কয়েকটা এরকম উদাহরণ এখান থেকে বইতে আছে, সেই কোষে দেখানোর মতো 6টা সমীকরণ দিয়েছে কোনটা জারণ এবং কোনটা বিজারণ বলতে হবে। এখানে পেজ নাম্বার এটা হচ্ছে 103, ওপরে একটা ছক আছে। 1 নম্বর উদাহরণটা দিয়েছে যে 2SO2 প্লাস O2, সেখান থেকে বলছে যে 2SO3 মানে ব্যালেন্স করা আছে। বিক্রিয়াটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া হয়ে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে এইখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের সংযোজন হয়েছে,
তাহলে এখানে আমরা জারণ ঘটেছে এই কথাটা বলতে পারি। কে জারিত হলো? সালফার ডাই অক্সাইড জারিত হয়ে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়েছে, কারণ এখানে অক্সিজেন যুক্ত হয়েছে সালফার ডাই অক্সাইডের সঙ্গে। পরিষ্কার দেখতে পাচ্ছি SO2 ছিল, সেখান থেকে SO3, অক্সিজেনের পরমাণুর সংখ্যাও কিন্তু এখানে দেখো প্রতি অণুতে 2টো অক্সিজেন পরমাণু ছিল, এখানে 3টে, তার মানে এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। তাহলে এখানে আমরা বলছি যে সালফার ডাই অক্সাইড যে জারণ হয়েছে এবং এটা সালফার ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেন সংযোজনের জন্য জারিত হয়ে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করেছে। এবার পরের 2 নম্বর বিক্রিয়াটা আমরা দেখব, সেখানে হচ্ছে C2H4 প্লাস H2 বিক্রিয়া হয়ে C2H6। এই যে বিক্রিয়াটা এখানে দেখতে পাচ্ছি C2H4 মানে ইথিলিন, তার সঙ্গে হাইড্রোজেনের সংযোজন হয়ে ইথেন তৈরি করেছে C2H6। এই যে পদার্থটা এর সঙ্গে হাইড্রোজেন সংযুক্ত হয়ে এইটা তৈরি করেছে। তাহলে হাইড্রোজেনের সংযোজন মানে আমরা জানি হাইড্রোজেনের সংযোজন মানে হচ্ছে কিন্তু বিজারণ, ঠিক আছে? হাইড্রোজেনের সংযোজন মানে তার মানে এখানে ইথিলিন বিজারিত হয়ে ইথেন তৈরি করেছে, ঠিক আছে? যেহেতু আমি বললাম ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন হয়েছে, অতএব এখানে ইথিলিন বলছি বিজারিত হয়েছে। ইথিলিন C2H4 বিজারিত হয়ে ইথেন তৈরি করেছে বা C2H6 তৈরি করেছে। আচ্ছা, 3 নম্বর বিক্রিয়া যেটা, 3 নম্বর বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন এখান থেকে তৈরি করেছে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। আচ্ছা, এখানে কিন্তু আমরা জানবে যে জারণ আর বিজারণ এই দুটো কিন্তু আলাদাভাবে ঘটে না, মানে জারণ বিজারণ কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া একসঙ্গে ঘটে। একটা পদার্থ জারিত হয় এবং অপর পদার্থটি বিজারিত হয়। যেমন এখানে জিঙ্ক অক্সাইডের সঙ্গে কার্বনের বিক্রিয়া আমরা দেখছি জিঙ্ক আর কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে। তাহলে আমি পরিষ্কার দেখছি যে এখানে কার্বনের সঙ্গে কিন্তু অক্সিজেনের সংযোজন হয়েছে, অর্থাৎ কার্বন থেকে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে। এই ঘটনাটাকে আমরা বলতে পারি জারণ। কার্বন থেকে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে কার্বনের সঙ্গে অক্সিজেনের সংযোজন হয়ে, অতএব কার্বন বলতে পারি জারিত হয়েছে। আবার জিঙ্ক অক্সাইড থেকে দেখা যাচ্ছে যে অক্সিজেন অপসারিত হয়ে গিয়ে জিঙ্ক তৈরি করেছে, মানে অক্সিজেন বেরিয়ে গেছে জিঙ্ক অক্সাইড থেকে। তাহলে এখানে অক্সিজেনের অপসারণ দ্বারা আমরা এটাকে বলতে পারি হচ্ছে বিজারণ। জিঙ্ক অক্সাইড বিজারিত হলো, জিঙ্ক উৎপন্ন করলো, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কিন্তু বলতে পারি যে জারণ এবং বিজারণ দুটো ক্রিয়াই একই বিক্রিয়াতে একসঙ্গে ঘটে। তাহলে এটা তিনটে হলো। এবার 4 নম্বর বিক্রিয়াটা বলছে যে আচ্ছা, এখানে বলছে 2FeCl3 প্লাস H2S, সেখান থেকে তৈরি হচ্ছে 2FeCl2 প্লাস 2HCl প্লাস বলছে প্লাস S, এইরকম ধরনের একটা বিক্রিয়া এখানে হচ্ছে। তাহলে এই বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাইড্রোজেন সালফাইড আর ফেরিক ক্লোরাইড এদের মধ্যে বিক্রিয়া হচ্ছে, তৈরি হচ্ছে ফেরাস ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফার। হাইড্রোজেন সালফাইড থেকে কিন্তু সালফার তৈরি হওয়ার ঘটনাটা যদি আমরা দেখি, হাইড্রোজেন সালফাইড থেকে কিন্তু হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সালফার তৈরি করেছে, হাইড্রোজেনের অপসারণ ঘটেছে। তাহলে হাইড্রোজেনের অপসারণ মানে আমি এই ঘটনাটাকে জারণ বলতে পারি, অর্থাৎ এখানে হাইড্রোজেন সালফাইড জারিত হয়েছে যেহেতু এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সালফার উৎপন্ন করেছে। একইভাবে আমরা এই যে বিক্রিয়াটা এখানে যে ফেরিক ক্লোরাইড থেকে ফেরাস ক্লোরাইড উৎপন্ন হলো, এখানে দেখেছিলাম যে আমরা জারণ বলতে অক্সিজেনের সংযোজন বা ক্লোরিনের সংযোজন এখানে আমরা জারণ বলছিলাম। সেরকম অক্সিজেনের অপসারণ আর ক্লোরিনেরও যদি অপসারণ হয় কোনো যৌগ থেকে, তাহলে আমি কিন্তু সেই বিক্রিয়াকে বিজারণ বলবো। তাহলে এখানে ফেরিক ক্লোরাইড থেকে কিন্তু ক্লোরিন অপসারিত হয়ে ফেরাস ক্লোরাইড উৎপন্ন করেছে, তাহলে এই বিক্রিয়াটাকে কিন্তু আমাকে বিজারণ বলতে হবে, ঠিক আছে? ক্লোরিনের অপসারণ যেহেতু হয়েছে এখানে, তাহলে এই বিক্রিয়া ফেরিক ক্লোরাইড আমরা বলবো এখানে বিজারিত হয়ে ফেরাস ক্লোরাইড উৎপন্ন করেছে। আচ্ছা, 5 নম্বর বিক্রিয়াটা হচ্ছে বলছে যে 2Ki প্লাস Cl2, সেখান থেকে তৈরি হয়েছে 2KCl প্লাস I2। তো এই বিক্রিয়াটাতেও আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বিক্রিয়াটা আমরা পরে আলোচনা করব। এখানে আমরা এটা অন্য পদ্ধতিতে আমাদের আলোচনা করতে হবে। সেটা হচ্ছে কিনা যে আয়ন মানে
ইলেকট্রনের ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে এটা আলোচনা করলে সুবিধা হবে, সেই জন্য আমরা এই আলোচনাটা আপাতত বাদ রাখছি। এটা জারণ বিজারণ কী সেটা আমরা পরে ক্লাসে আলোচনা করব, যখন আমরা ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে জারণ বিজারণটা বলতে পারবো। আচ্ছা, 6টা বলছে যে Fe2O3 মানে ফেরিক অক্সাইড, তার সঙ্গে কার্বন মনোক্সাইডের বিক্রিয়া হচ্ছে CO3CO, তার তৈরি হচ্ছে 2Fa প্লাস 3CO2 মানে কার্বন ডাই অক্সাইড আর আয়রন, এটা তৈরি হচ্ছে। এখানে তো স্পষ্টই দেখা যাচ্ছে যে ফেরিক অক্সাইড, সেখান থেকে কিনা অক্সিজেন অপসারণ হয়েছে, অতএব এই ঘটনায় আমরা বলছি যে বিজারণ হলো। ফেরিক অক্সাইড বিজারিত হলো কারণ ফেরিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়ে আয়রন উৎপন্ন করেছে, অতএব ফেরিক অক্সাইড এখানে বিজারিত হয়েছে। অন্যদিকে কার্বন মনোক্সাইড থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এখানে দেখা যাচ্ছে যে কার্বন মনোক্সাইডের সঙ্গে অক্সিজেনের সংযোজন হয়েছে, অতএব আমি এখানে বলতে পারি যে কার্বন মনোক্সাইড জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। তাহলে এইভাবে আমরা জারণ ও বিজারণ ক্রিয়াটা দেখাতে পারলাম। এবার এতক্ষণ ধরে আমরা যে আলোচনাগুলো যে করলাম, সেখানে পরিষ্কারভাবে আমরা দেখলাম যে জারণ আর বিজারণ দুটো ক্রিয়া একসঙ্গে ঘটছে। এবার যে বিক্রিয়ক পদার্থগুলো এখানে অংশগ্রহণ করছে, এই বিক্রিয়কগুলোর মধ্যে দুটো পদার্থ থাকবে, একটাকে আমরা বলবো জারক পদার্থ আর একটাকে বলবো আমরা বিজারক পদার্থ। জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ নিজে জারিত হয়েছে কিন্তু অন্য পদার্থকে বিজারিত করেছে, আমি এখানে বলছি জারক দ্রব্য আর বিজারক দ্রব্য। তাহলে আমি জারক দ্রব্য বা বিজারক দ্রব্য এই দুটো সংজ্ঞা যখন বলবো, বিজারক দ্রব্য কারা না, জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ নিজে জারিত হয়ে অন্য পদার্থকে বিজারিত করেছে, তাকে আমরা বলছি বিজারক দ্রব্য। মানে অন্য পদার্থকে যা করবে সেই অনুযায়ী ওর নামটা হবে। জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ নিজে জারিত হয়ে অন্য পদার্থকে বিজারিত করেছে, তাকে আমরা বলবো বিজারক দ্রব্য বা বিজারক পদার্থ। আর জারক দ্রব্য বা জারক পদার্থ কি না, জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ নিজে বিজারিত হয়ে অন্য পদার্থকে জারিত করে, তাকে আমরা বলবো হচ্ছে জারক দ্রব্য। অন্য পদার্থকে জারিত করছে মানে সে জারক দ্রব্য। এবার উদাহরণগুলো এখান থেকে দেখতে পাই। এখানে দেখা যাচ্ছে প্রথম বিক্রিয়াটাতে সালফার ডাইঅক্সাইড জারিত হয়েছে, সালফার ডাইঅক্সাইডে তৈরি করেছে, তাহলে অক্সিজেন কিন্তু এখানে জারক দ্রব্য। এটা হবে অক্সিজেন এখানে জারণ করেছে মানে অন্যকে জারিত করেছে, ঠিক আছে। তাহলে অক্সিজেনকে আমরা বলবো এখানে জারক দ্রব্য। আচ্ছা, আর অক্সিজেন এখানে যদি অন্যকেও জারিত করে তাহলে নিজে কিন্তু বিজারিত হবে, মানে ও অক্সিজেনও বিজারিত হয়ে এখানেই সালফার ডাইঅক্সাইডই তৈরি করেছে, কিন্তু ও অন্যকে জারিত করেছে বলে আমরা দেখছি অক্সিজেন হচ্ছে জারক দ্রব্য। পরের বিক্রিয়াটায় দেখা যাচ্ছে যে হাইড্রোজেন সে কিন্তু অন্য পদার্থকে বিজারিত করেছে, এই পদার্থটা অন্যকে বিজারিত করছে, তাহলে একে আমি বলবো বিজারক পদার্থ। তাহলে আমরা এখানে পরিচিত দুটো জারক আর বিজারক পদার্থের নাম পেলাম। একটা জারক পদার্থের উদাহরণ দিতে বললে আমরা বলতে পারি অক্সিজেন, বিজারক পদার্থের উদাহরণ দিতে বললে বলতে পারি হাইড্রোজেন। পরের বিক্রিয়াটায় জারণ বিজারণ একসঙ্গে আমি দেখিয়েছি, তাহলে জারক দ্রব্য এখানে যে নিজে বিজারিত হয়েছে সে অন্যকে জারিত করবে, মানে জিঙ্ক অক্সাইড। এখানে কিন্তু 3 নম্বর বিক্রিয়াটায় দেখা যাচ্ছে যে জারক দ্রব্য হচ্ছে এখানে যে নিজে বিজারিত হলো, মানে জিঙ্ক অক্সাইড সে নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করলো। আর বিজারক দ্রব্যটা হচ্ছে যে নিজে জারিত হলো কিন্তু অন্যকে বিজারিত করলো, অর্থাৎ কার্বন হচ্ছে বিজারক দ্রব্য, নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করেছে, কার্বন বিজারক দ্রব্য, আর জিঙ্ক অক্সাইড হলো জারক দ্রব্য। পরের একটা বিক্রিয়া আমি দেখছি, এই বিক্রিয়াটাতে যেমন ফেরিক ক্লোরাইড বিজারিত হয়েছে, সে অন্যকে জারিত করছে, তাহলে ফেরিক ক্লোরাইড হচ্ছে জারক দ্রব্য। আর হাইড্রোজেন সালফাইড নিজে জারিত হয়েছে, অন্যকে বিজারিত করেছে, হাইড্রোজেন সালফাইড এখানে হচ্ছে বিজারক দ্রব্য।
আচ্ছা, এটা আমি পরে বলবো বলেছি। ফেরিক অক্সাইড আর কার্বন মনোক্সাইডের বিক্রিয়া, এখানে ফেরিক অক্সাইড নিজে বিজারিত হয়েছে, তো ফেরিক অক্সাইড হচ্ছে জারক দ্রব্য, কারণ সে অন্যকে জারিত করেছে। আর কার্বন মনোক্সাইড নিজে জারিত হয়েছে, সেও অন্যকে বিজারিত করেছে, তো বিজারক দ্রব্য এখানে হচ্ছে কার্বন মনোক্সাইড। ঠিক আছে, এই বিক্রিয়াটাতে কিউপ্রিক অক্সাইড প্লাস হাইড্রোজেন, আমি যদি এখানে লিখি আরেকবার, যে কিউপ্রিক অক্সাইড প্লাস হাইড্রোজেন, সেখান থেকে কপার প্লাস জল তৈরি হচ্ছে। এখানে কিউপ্রিক অক্সাইড নিজে কি হবে, এটা বিজারণ হচ্ছে, কিউপ্রিক অক্সাইডের বিজারণ হচ্ছে, আর হাইড্রোজেন জারিত হচ্ছে। তাহলে এখানে কিন্তু জারক দ্রব্য হচ্ছে যে নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করলো, মানে কিউপ্রিক অক্সাইড হচ্ছে জারক দ্রব্য, নিজে বিজারিত হয়েছে কিন্তু হাইড্রোজেনকেও জারিত করেছে। আর বিজারক দ্রব্য হচ্ছে হাইড্রোজেন, যে কিনা নিজে জারিত হয়েছে কিন্তু কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করেছে। তাহলে এই হলো আমাদের আজকের জারণ বিজারণ সম্পর্কে আলোচনা। পরের দিন আমরা দেখব যে আমরা শুধু অক্সিজেনের সংযোজন, অক্সিজেনের অপসারণ বা হাইড্রোজেনের সংযোজন ও অপসারণ দিয়ে জারণ বিজারণ ব্যাখ্যা করব না, আমরা ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে জারণ বিজারণ ব্যাখ্যা করতে পারবো।